সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজ কিন্তু শেষই হতে চায় না, কিন্তু আমরা যদি কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, কোনো কাজই কঠিন নয়, এমনকি খুব দ্রুত শেষ করতে পারবো। চলুন এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই। ভাত রান্না করার পর আমরা কি করি, ভাতের ফ্যানটাকে ফেলে দিই। বন্ধুরা, ভাতের ফ্যানটা কিন্তু ভীষণ উপকারী, আমরা নানা কাজে লাগাতে পারি। এখানে একটি পাত্রের মধ্যে আমি ভাতের মাড় বা ফ্যানটাকে নিয়ে নিলাম। যদি ভাতের দানা থাকে সেটাকে তুলে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেব 1-2 ফোঁটা উজালা। এইভাবে আমি 2 ফোঁটা উজালা দিয়ে খুব ভালো করে দেখুন ভাতের ফ্যানের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা কি করব, অনেক সময় সাদা জামা কাপড় আমরা মাড় দিই ভাতের ফ্যান দিয়ে। দেখা যায় সাদা জামা কাপড়ের মধ্যে না কিরকম একটা দাগ ছোপ ছোপ থেকে যায়। তাই আপনারা ভাতের ফ্যান দিয়ে মাড় দিলে সামান্য উজালা দিয়ে দেবেন, এতে সাদা জামা কাপড় আরও বেশি উজ্জ্বল হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে, আমি এখানে সাদা একটি পৃষ্ঠা নিয়ে নিয়েছি, সাদা পৃষ্ঠার উপর কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এবার কি করব, সাদা পৃষ্ঠার যে সাইডের অংশটা কার্ডবোর্ডের সঙ্গে সেলোটেপের সাহায্যে খুব ভালো করে সাদা পৃষ্ঠাটাকে আমি এইভাবে আটকে নিচ্ছি। কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই এই ধরনের একটি অসাধারণ জিনিস আমরা কিন্তু সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। 4 সাইড আমি খুব ভালো করে এইভাবে সেলোটেপের সাহায্যে আটকে নিলাম। এবার একটি পলিথিন নিয়ে নিচ্ছি, এই ধরনের ক্যারি ব্যাগ যখন কোনো কিছু আমরা শপিং করি তার সঙ্গে পাই। এবার এই ক্যারি ব্যাগ বা সাদা কালারের যে প্লাস্টিকটাকে ভালো করে ভাঁজ করে মুড়িয়ে নেব। সেলোটেপের সাহায্যে আমি 4 সাইডে এইভাবে টাইট করে আটকে নেব। আশা করছি আপনারা অনেকেই বুঝতেই পারছেন আমি কী জিনিস তৈরি করতে চলেছি। চলুন তাহলে এটা কীভাবে ব্যবহার করব। অনেক সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চারা থাকে, দেখা যায় দেয়ালে মেঝেতে নানা রকম রং পেন্সিল দিয়ে দাগ করতে থাকে, দেয়াল মেঝে নোংরা করে দেয়। তা আমরা যদি এই ধরনের একটি বোর্ড যদি আমরা তৈরি করে দিই, তাহলে কিন্তু তারা দেয়াল নোংরা করবে না। খুব সহজেই এই বোর্ডে যে কোনো পেন্সিল দিয়ে লেখা করতে পারবে, ছবি আঁকতে পারবে। এমনকি এটা ভেজা একটি কাপড় দিয়েও খুব সহজে মুছে ফেলা যায়। ভালো লেগে থাকলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের রিমোট থাকে, বিশেষ করে টিভির রিমোট, এসির রিমোট, নতুন অবস্থায় না এক ধরনের কাগজ মোড়ানো থাকে, কিন্তু দেখা যায় পুরনো হয়ে গেলে কাগজটা নষ্ট হয়ে যায়, আমরা হয়তো ফেলে দিই। তা আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, যে কোনো একটি পলিথিন আপনারা নিয়ে নেবেন, এইভাবে পলিথিনটা আপনারা দিয়ে দেবেন ভাঁজ করে। তাহলে কি হবে, আপনাদের যে এইভাবে আমরা যদি কাগজ মুড়িয়ে রাখি তাহলে কি হবে, অনেক সময় রিমোটে যদি জল পড়ে যায় রিমোট আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর রিমোটটাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। নোংরা হয়ে গেলে মাঝে মাঝে আপনারা রিমোটটাকে, যে পলিথিনটা বা প্লাস্টিক দিয়েছেন সেটাকে চেঞ্জ করে নেবেন। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা দেখে নিই। আমাদের বাড়িতে যে তেলের এই ধরনের জারগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় কিছু মাস ব্যবহার করলে একেবারে তেল চিটচিটে হয়ে যায়, নানা রকম দাগ ছোপ লেগে যায়, সহজে এটা পরিষ্কার করা যায় না। তাই একটি ছোট্ট কাজ করলে মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, তেল কাস্টে উঠে যাবে। হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন, এইভাবে আপনারা তেলের জারের ওপরে দিয়ে দেবেন। তারপর আপনারা 1 মিনিট রেখে দিন। এইভাবে গরম জল দেওয়ার পর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা কয়েক সেকেন্ড একটু ডলে নিন, দেখবেন যত তেল কাস্টে নোংরা আছে সব উঠে যাবে। নর্মালভাবে পরিষ্কার করতে গেলে এটা কিন্তু অনেকটা সময় লাগতো, গরম জলের কারণে এই তেল কাস্টেটা খুব সহজেই উঠে আসবে, এমনকি আপনাদের খাটনিটাও কম হবে, সময়ও বেঁচে যাবে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। দেখুন নতুনের মতো হয়ে গেছে। অনেক সময় আমরা বাজার থেকে যখন অনেকটা বড় কুমড়ো কিনে নিয়ে আসি, হয়তো দেখা যায় পুরোটা কুমড়ো হয়তো রান্না করি না, কিছুটা রান্না করি, বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই। কাটা অংশটা কালো হয়ে যায়, শুকিয়ে যায়। তাই আপনারা ফ্রিজের মধ্যে যদি কুমড়ো রাখতে চান, সামান্য পরিমাণ কাটা জায়গায় একটু তেল লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন কুমড়ো 1 মাস রেখে দিলেও কাটা অংশটা কালো হবে না, শুকাবে না। অনেক সময় গরম আলুর খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে আমাদের বন্ধুরা, তাই ছোট্ট একটি টিপ শেয়ার করব। আলুটা ঠান্ডা করতে জলে ভেজালেও আলুর টেস্ট নষ্ট হয়ে যায়, তাই গরম আলু জলে ভেজানোর প্রয়োজন নেই। আপনারা একটি ছুরির সাহায্যে আলুটাকে অর্ধেক করে কেটে নিন। অর্ধেক করে কেটে নেওয়ার পর আলুর খোসাটাকে এইভাবে হালকা করে আপনারা চেপে ধরুন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা আলুর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন।
দেখুন বন্ধুরা, কত সহজেই আমি কিন্তু গরম আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে আলুটাকে জলে ভেজানোর কোনো রকম প্রয়োজনও পড়ে না। অনেক সময় আমরা কড়াইটা খুব ভালোভাবে মাজার পরও দেখা যায় কড়াইয়ের মধ্যে না হলদে একটা দাগ থেকে যায়, কড়াইটা সেই নতুনের মতো চকচকে পরিষ্কার হয় না। তাই এরকম যে আমাদের অ্যালুমিনিয়ামের বাসন আছে, যদি হলদেটা একটা দাগ পড়ে যায়, তার জন্য আপনারা সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। নর্মাল সাদা কালারের টুথপেস্ট দিয়ে আপনারা স্কচব্রাইট দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিন। অ্যালুমিনিয়ামের বাসন নতুনের মতো চকচক করতে সাহায্য করে কিন্তু টুথপেস্ট। অবশ্যই সাদা কালারের টুথপেস্ট নেবেন। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নতুনের মতো চকচক করছে কড়াইটি। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় আমরা নানা রকম রান্নায় আলু ব্যবহার করি, হয়তো আলু সেদ্ধ মাখাই বা আলুর কোনো রেসিপি করি, আলুটাকে আমাদের ম্যাশ করার প্রয়োজন পড়ে। গরম আলু হয়তো ম্যাশ করা যায় না, সেক্ষেত্রে একটি কাঁটা চামচের সাহায্যে আলুতে কোনো রকম হাত দেওয়া ছাড়াই বা আলু ম্যাশার ছাড়াই আলুটাকে আমরা ম্যাশ করে নিতে পারি। এইভাবে আলু ম্যাশ করলে আলুর মধ্যে কোনো বড় টুকরো থাকবে না। অনেক সময় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ শাক কিনে নিয়ে আসি, এমনকি শাকগুলো রেখে দিলে খুব তাড়াতাড়ি পচে যায়, নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখতে পারি না। কিভাবে রাখলে শাকটি 10 দিন পর্যন্ত আমরা শাক টাটকা ফ্রেশ রাখতে পারবো? অবশ্যই আপনারা যদি ফ্রিজের মধ্যে শাক রাখতে চান, শাকের যে শেকড়ের অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দেবেন, কারণ সেখানটায় কাদা থাকে, নোংরা থাকে, তাই সেটাকে রাখবেন না। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন আছে, যে কোনো একটি পলিথিন নিয়ে নেবেন। পলিথিনের মধ্যে আপনারা শাকটাকে এইভাবে ভরে নিন। এইভাবে ভরে নেওয়ার পর আমাদের না একটি কাজ করতে হবে, তা না হলে কিন্তু শাক পচে যাবে। আপনারা এখানে নিয়ে নিতে পারেন একটি কাঁটা চামচ, না হয় বন্ধুরা একটি ছুরি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। আমি এখানে ছুরিটাই ব্যবহার করছি। ছুরির সাহায্যে পলিথিনটার মধ্যে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দেবো, যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে, শাক আমাদের পচবে না। আমরা যে ফুলকপির তরকারি রান্না করি, অনেক সময় দেখা যায় ফুলকপির তরকারি খেলে আমাদের গ্যাস অম্বল, অ্যাসিডিটি হয়ে যায়, গলা বুক জ্বালা করে, বা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক সময় ফুলকপি ক্ষতিকর হয়ে পড়ে। তাই যখনই আপনারা ফুলকপি রান্না করবেন, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিন। জলে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিন। জলটাকে আপনারা হালকা করে গরম করে নিন। যখন জলটা ভালো করে গরম হবে, আপনাদের ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিন। 1 মিনিট ফুটিয়ে নিলে গ্যাস অম্বলের সমস্যা হবে না। অনেক সময় ফুলকপিতে নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নুন হলুদ জলে ফুটিয়ে নিলে সেই কেমিক্যালটাও চলে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় নুন হলুদের জল আমরা বেকার ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তো এটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে, ছিদ্র দিয়ে ছোট ছোট পোকা মাকড়, আরশোলা, এমনকি পিঁপড়ে উঠে আসে, জীবাণু ব্যাকটেরিয়া থাকে, তাই নুন হলুদের জলটা দিয়ে দেবেন। পাইপে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু পোকা থাকবে না। আমাদের বাড়িতে অনেক এই ধরনের পুরনো সোয়েটার থাকে বন্ধুরা, হয়তো রংটা উঠে গেছে বা একটু ফুটো হয়ে গেছে, আমরা পরি না। এই ধরনের পুরনো সোয়েটারকে আমরা কাজে লাগাতে পারি এই শীতকালে। কি কাজে লাগাতে পারি? সবার প্রথমে কি করব, সোয়েটারের যে হাতাটা আছে সেই হাতাটাকে এইভাবে আমি ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি। দুটো হাতায় আমাদের কিন্তু এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। তাহলেই আমাদের শীতকালের অনেকটা বড় একটা সমস্যা সমাধান হতে পারে। এবার কি করব, আমাদের বাড়িতে যে বালিশ আছে, বিশেষ করে ছোট বাচ্চারা দেখা যায় এক পাশ থেকে আর এক পাশ যেই ফিরে ঠান্ডার কারণে জেগে ওঠে, কান্নাকাটি করতে থাকে। তাই বালিশটা তো ঠান্ডা হয়ে থাকে শীতকালে, বালিশটাকে আপনারা এইভাবে পুরনো সোয়েটার পরিয়ে দিন, বিশেষ করে বাচ্চাদের। তাহলে সোয়েটার পরানোর কারণে উলের যেহেতু সোয়েটার হয়, বালিশটা সবসময় গরম থাকবে, বাচ্চারা ঘুমালে পরে আর কখনোই জাগবে না। আর বাচ্চাদের কিন্তু বন্ধুরা ঘুমটাও ভালো হবে। অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা হয়তো ঝিরিঝিরি করে শাক কাটতে যাই, বটি দিয়ে ছুরি দিয়ে হাত কেটে যায়। যারা নতুন গৃহিণী তাদেরই এই সমস্যাটা বেশি হয়, বা বাড়িতে অনেক সময় বড়রা কেউ থাকে না, সেক্ষেত্রে সবজি ছোটরা কাটতে গেলে, শাক কাটতে গেলে হাত কেটে যায়। তাই আমাদের বাড়িতে যে আলু ম্যাশার থাকে, আলু ম্যাশারের অনেক সময় নিচের অংশটা খুলে যায়, এটাকে আমরা বেকার ভেবে ফেলে দিই। কিন্তু এটার সাহায্যেই বন্ধুরা আমরা শাক কেটে নিতে পারি। হ্যাঁ, এটার সাহায্যে শাক কাটা যাবে, কিন্তু আমাদের কোনোভাবে হাত কাটার কিন্তু চান্স নেই। দেখুন এইভাবে কত সহজেই আমরা কিন্তু ছুরি বটি
কাঁচি ছাড়াই শাক কেটে নিতে পারি। আমি বলছি না এই পদ্ধতিটি আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করুন। যখন এমার্জেন্সি তখন আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। দেখুন বন্ধুরা, এইভাবেও কিন্তু শাক কাটা যায়। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।